গাড়ি ছেড়ে দিছে, বর্তমানে গাড়ির ভিতরে আছি। আর সবার মুখে এখন একটা হাসির ছাপ দেখতে পাওয়া যাইতেছে, সবাই একটা হ্যাপি 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 ভাবসকের মধ্যে আছে। আর সামনে আছে আমার আমার টিচার আর ড্রাইভার। আর যার যিনি আছে, আমার টিচার যিনি আছে, তিনি আমাদের পুরো এই সিলেটের জার্নি যাতায়াত প্লাস এখানে সব কিছুর গাইডলাইন আমাদেরকে দিবে। একটা পাম্পের সামনে গাড়িটা দাঁড় করা এবং গ্যাস ভরে দেন এখান থেকে আবার আমরা যাত্রা শুরু করি। প্লাস আমরা এখান থেকে আনুমানিক 2 ঘন্টার মতো আমরা জার্নি করি। যে আমরা 11টার দিকে আমরা 11টার দিক থেকে জার্নি শুরু করছিলাম, আর এখন প্রায় 2টা বাজে। আমরা এখন একটা ধাবায় যেতেছি হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য। ধাবা থেকে হালকা যার মধ্যে কিছু খাওয়া দাওয়া করে দেন এখান থেকে আমরা আমাদের জার্নি আবার পুনরায় শুরু করি। এক্সামের পর থেকেই ট্যুরের প্ল্যানিং কন্টিনিউয়াসলি চলতেছে, তারপরেও কুলে উঠতে পারা যাচ্ছে না কেমনে কি হইব কি বা। তাও আমাদের সাথে আমাদের ফ্রেন্ড অনেক, আমরা মোটামুটি ফ্রেন্ড সার্কেল ভালো আছি, কিন্তু সবাই ট্যুরের মধ্যে অ্যাড হতে পারে না। ফাইনালি আমরা সিলেটের যে মেন শহর যে রাস্তাটা আছে এইতে প্রবেশ করি, আপাতত আমরা সিলেটেই আছি। এখন সময় আনুমানিক 6টা 7 বা কাছাকাছি। আমরা প্রথমে যাব মাজারে। সিলেট কিন্তু আবার 2টা মাজারের জন্য বিখ্যাত, শাহজালাল ও শাহপরান। প্রথমে আমরা শাহজালাল যাব। বর্তমানে শাহজালালে আছি আমরা দেখতেই পারতেছি শাহজালালের যে প্রবেশ পথ, গেটটা সামনেই। এটা হলো শাহজালাল মাজারের ভিতরের অংশ। এমনি লোক সমাগম বেশি থাকে, কিন্তু সকাল সকাল তো ভোর দিকে এত লোক সমাগম নাই, কম। আর এমনি রিটেইলে দেখে গেলে ভিড় একটু বেশি থাকে, কিন্তু বর্তমানে কম যদি সকাল। আর এটা যে গজার মাছের পুকুর। আমরা মাছকে খাদ্য দেবার চাইছিলাম, কিন্তু পারি নাই, কারণ সকাল দিক দিয়ে যে খাবারটা কিনে নিতে হয়, খাবারটা বেছে না সকাল দিন। একটু যদি আমরা টাইমে 8টা 9টা বা 10টার দিকে থাকতে পারতাম, তাহলে হয়তো আমরা খাবার দিতে পারতাম। তারপরে আমরা যে মাজারে যে উপরে যে কবরস্থানগুলো আছে এখানে যাই। বলা হয় যে সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ, আর তাদের যে মৃত্যুর পর যে কবর দেওয়া হয়েছিল, এই কিছু কবর ভাই যেখানে দেখবেন শুধু কবর আর কবর। এখানে তো অল্প কিছু দেখাইতেছে, পুরা মানে যতটুকু চোখ যায় সম্পূর্ণটা কবর। আমরা সিলেটের শাহজালাল শেষ করে বর্তমানে শাহপরান এতটা বড় না, ছোট একদম। আর এতটা ভিডিওটা করতে পারি নাই, ক্যামেরাটা অন করতে দেন। আমাদের মাজার দেখা শেষ, শাহজালাল ও শাহপরান দুটোই আমরা দেখে ফেলছি। এখন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করছি। আর সিলেটের রাস্তা ভাই বলার কিছু নাই, কি সুন্দর, এত নিরিবিলি রাস্তা, মাঠ অপরূপ, সত্যি ভাই অপরূপ। এই যে নদীটা, বর্তমানে এর মধ্যে পানি একদমই কম। আর এই সময় পানি খুবই কমই থাকে, কারণ এটা বৃষ্টির মৌসুম না, প্রচণ্ড গরমের মধ্যে পানি থাকে না। আর এই পাহাড় অঞ্চলগুলো ভাই, রাস্তা দুই ধারে সবুজ গাছ, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর একটা ফিল পাওয়া যাইতেছে। আর এইটা আর আকাশটা ভোর দিকে মেঘাচ্ছন্ন। আর মেঘালয় অঞ্চল তো বা সিলেটের সাথে মেঘালয় অঞ্চল, যেখানে যা সব পাহাড়। পাহাড়ের ভিতরে যে মেঘগুলা ভাই অসাধারণ, বলার মতো না। ক্যামেরার ভিতর থেকে তো এত ভালো করবো না, চোখের সামনে নিজের চোখের সামনে ফিল করাটাই অনেক। ফাইনালি আমাদের মেন টার্গেট সিলেট জাফলং চলে আসছি। সকালে নাস্তাটা শেষ করলাম বোনা খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে। পরে আমরা ঘুরতে বের হই। বর্ষাকালে কিন্তু যে জায়গাগুলোতে প্রপারলি পানিতে ভরা থাকে, তখন এটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি হয়ে যায়। যেহেতু বর্তমানে পানি নাই, তারপরে খারাপ না, সাদা পাথর অল্প অল্প পানি আছে। আর এই পাশে যে আছে সব ইন্ডিয়ার বর্ডার, এগুলো ইন্ডিয়ার অঞ্চল এগুলো। এখন নদীটা পার হবো, নদী পার হয়ে আমরা ওপারে আদিবাসীদের গ্রাম আছে, যাকে বলা হয় খাসিয়াপল্লী, ওইখানে যাবো। যাওয়ার পরে ওখানে যে তাদের যে কালচার, তাদের বাড়িঘর, তারপর সিলেটের চা বাগান, সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। প্রচন্ড গরমের মুখের অবস্থা শেষ। বন্ধু ফয়সাল এই সিলেটের ট্যুরের পুরোটা সময় আমার সাথে ছিল, সবাই সাথে ছিল, কিন্তু এই একটু আমার সাথে বেশি ক্লোজলি ছিল।
তা আমি সবার আগে দৌড়ে উপরে ভাই, মোটামুটি ভালোই উঁচা আছে। এখন এক ফ্রেমে সবাই। সাজ্জাদ খাসিয়া বলে যাইতে হলে এখান থেকে অটোতে যাইতে হয়, কারণ পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। মোটামুটি ভালোই দূরে আছে। এখানে যে গাছগুলো দেখছি সুপারি, এখানে বলা হয় পান সুপারি গাছ একসাথে আছে। এটা হচ্ছে খাসিয়া পল্লী। আর এই যে সবগুলো ঘরে দোতলা, আর এই ঘরে দোতলা একটা মেয়ে বই আসছিল, সুন্দর অনেক, আদিবাসী, অনেক সুন্দর। তাড়াতাড়ি ক্যামেরা বাইর করতে পারি না, ভিডিও করতে নেই। আসার সময় অথচ দেখছি, উপরে ছিল না, ভিডিও করতাম। আর খাসিয়াদের বাড়ি ঘরগুলো যদি দেখি তাহলে সবগুলোই দোতলা ঘর। তারা তার বংশ পরম্পরা থেকে ইয়ে করে আসছে, কিন্তু দোতলা ঘরে যে নিচের অংশটা তারা থাকে না, এটা একদম খালি রাখে, উপরের অংশ থাকে, নিচের অংশটা একদম পতিত থাকে। যে দেখেন যতগুলো ঘর দেখবেন সবগুলো দোতলা, যেটা দোতলাটা ব্যবহার করে পুরোটা নাই, উপরে একটু উপর থেকে ঘরটা তৈরি করে আর কি। পরে খাসিয়াদের গ্রাম থেকেও যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে না, খুব ভালো করে দেখা যায়, যা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেঘাচ্ছন্ন, অনেকটা কালো কালো মেঘাচ্ছন্ন। আর এটা হলো খাসিয়াদের জমিদার বাড়ি। জমিদার বাড়ি বলতে গ্রাম প্রধান। আমাদের যেমন যে চেয়ারম্যান মেম্বার থাকে, যে একটা গ্রামের প্রধান, সে ঠিক এখানেও তাদের গ্রাম প্রধান হচ্ছে জমিদার। কোনোরকম বিচার সালিশের জন্য তারা জমিদারের সাহায্য নেয়, জমিদারি তার মীমাংসা করে। বাড়ির ভিতরে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু ঢোকার কোনো সুযোগ নাই, তারা অ্যালাউ করে। অনেক বড় বাড়ি এটা। আর এই যে পুরো গ্রামের মধ্যে এটা সব থেকে ভালো এবং সুন্দর বাড়ি। দুইটা অটোতে আমরা যাইতেছিলাম, পিছনে একটা অটো আছে। আর এটা হচ্ছে পান সুপারির বাগান। একই গাছের মধ্যে পান, একই গাছের মধ্যে সুপারি। এটা হচ্ছে খাসিয়াপল্লীর ভিতরের চা বাগান। যত দূরে চোখ নেওয়া যায় শুধু চা বাগান আর চা বাগান। জীবনের প্রথম চোখের সামনে চা বাগান দেখতেছি, এত কাছে চা পাতা। একদম সবুজ পাতা। যদি কাছ থেকে দেখতে যে পাতা গলেছে এরকম টাইপের, অনেকটা না আমার কাছে লেবু পাতার মতো। বন্ধু সাজ্জাদ, তার একটু ভিডিও করার ইচ্ছা থাকলো, তাই দিলাম। আর ফয়সাল তো ছবি তুলতে ব্যস্ত, তার অনেক গরম লাগছে, লিমন দাঁড়ায় আছে। বর্তমানে চা বাগান ভিতর দিকে আছি। অনেক বড় বাগান, অনেক বড়। এদিক দিয়ে তো আছে, আর যদি ঘোরায় দেখাই, যদি ঘোরায় দেখতে গেলে অনেক। আমরা আবার ফিরে আসতেছি, চা বাগান দেখা শেষ। এখান থেকে আমরা যাব ঝর্ণায়, কারণ যে পরিমাণের গরম, এই গরমে যদি গোসল না করা হয় তাহলে ভাই সিদ্ধ হয়ে যাবে, পুরা সিদ্ধ। লগে আছে নুমান। আমাদের স্যার পুরো ভিডিও জুড়ে এই ভিডিওর মধ্যেই স্যারের পাইছি। আর এক ফ্রেমের ভিতরে সবাই, লিমন, রাফিদ, শান্ত। আর ঝর্ণার সামনে আমরা প্রচুর ভিড়, মানুষের অভাব নাই। যদিও পানি কম, আবার বৃষ্টির সময় যে বর্ষাকালে কিন্তু এই ঝর্ণার ফিল্ডটা নেওয়া যায় না, কারণ অনেক পানি থাকে, অনেক ধার থাকে, যার কারণে ঝর্ণার কাছাকাছি যায় না। এমনি নদীতে গোসল করা যায়, কিন্তু বৃষ্টির সময় ঝর্ণার কাছে গোসল করা যায়। সে ঝর্ণাতে উঠতেছে এক এক করে, সামনে আমি আছি, পরে উঠি। মানুষের অভাব নাই, প্রচুর মানুষ। এমনকি একেবারে টপে যে আছে, যে ঝর্ণা পানিটা যেখান থেকে পড়তেছে ওইখানে শুদ্ধ মানুষ। ক্যামেরা রেজুলেশন এতটা ভালো না, আর জুম করে করাইছে, লেগে কোয়ালিটি একদম নষ্ট হয়ে গেছে।
আমাদের ট্যুর। মোটামুটি খারাপ না, অনেক ভালো ট্যুর হয়েছে। তা বন্ধুদের সাথে প্রথম কোথাও বাড়ি থেকে এত দূরে। তারপরে আমরা কি এখান থেকে গোসল টোসল অনেক সময় প্রায় আনুমানিক 2-2.5 ঘন্টা তো হইবে গোসল করছি। আর ঝর্ণার পানি এত ঠান্ডা, আর এতক্ষণ যে রোদের মধ্যে দৌড়াদৌড়ি বা যে যাতায়াত করা হয়েছে, নৌকা বাড়িছে, রোদ অনেক, রোদের মধ্যে গরমে এই পানিটা লাগার পরে মানে পানিতে নামার পরে কি মনে হচ্ছে জান্নাতে আছে এরকম। এত ঠান্ডা পানি, এত মানে প্রচণ্ড গরমই তো থাকলে আর যাবে আর কি। আর পানি এত ঠান্ডা, মানে বরফ চোয়া পানি, ঝর্ণার পানি তো আর কি যে বরফের পানির মতো। তারপরে এখান থেকে আমরা কয়েকটা ছবি টবি তুলি গ্রুপে, এগুলো আগের ছবি তুলি, আগে তুলি ছবিগুলো তুলি। তারপরে আমরা হোটেলে যাই আনুমানিক 3:30। হোটেলে যাওয়ার পরে দুপুরের খাবারটা খাই, খাওয়ার পরে কতক্ষণ রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আমরা আটটা চারপাশে কতক্ষণ একটু ঘোরাঘুরি করে সন্ধ্যা 6টার দিক দিয়ে আমরা বাড়িতে ফেরা ব্যাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। দেন 6:30টার মধ্যে আমরা গাড়িতে উঠে পড়ি। যাই হোক, এই হলো আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা ট্যুর। সময়টা অনেক ভালো কাটছে আর অনেক উপভোগ করছে। ইনশাল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে আরও যাওয়ার এরকম। যে যদিও কলেজ সিলেকশনের পরে এক একজন এক এক জায়গায় চলে যাইব, কিন্তু না, আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আমরা আবার এক নতুন গঠন দেবো ইনশাল্লাহ।